আমাদের যে এটা স্লাইড, এই স্লাইডের নাম হচ্ছে ওয়াটার রিপেলেন্সি অফ দ্য ফেব্রিক। হ্যাঁ, আচ্ছা, আপনারা এখানে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে ওয়াটার রিপেলেন্সি, ঠিক আছে, আর একটা আছে হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্স, দুইটা জিনিস আছে। ফার্স্ট অফ অল যদি আমরা জানতে চাই যে ওয়াটার রিপেলেন্সিটা কী জিনিস, ওয়াটার রিপেলেন্সি হচ্ছে আপনার যে ফাইবার অথবা ফেব্রিক অথবা ইয়ার্ন, এগুলো পানিতে দিলে কি পানিতে ভিজবে না? আচ্ছা, ফেব্রিকে যখন আমি পানি দেবো, সাপোজ আপনি যে কাপড়টা পরে আছেন এটা দেওয়ার সঙ্গে সঙ্গে তো ভিজে যাবে। তা ভিজে যাওয়ার কারণটা কি, যখন আপনি দিচ্ছেন তখন এটা পানি অ্যাবজর্ব করতেছে, দ্যাটস ওয়াই এটা ভিজে যাচ্ছে, তাই না? কিন্তু যদি আপনি এর মধ্যে যদি কোনো একটা ফিনিশ ইউজ করেন, ওয়াটার রিপেলেন্সি ফিনিশ, সেইটার জন্য কি করবে, যে মাঝখানে যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো সে বন্ধ করে দিবে, ঠিক আছে? তাহলে যদি বন্ধ করে দেয় তাহলে কি পানিকে ঢুকতে পারবে? যদি পানি একদমই যদি ঢুকতে না পারে তাহলে দেখা যাচ্ছে ওইটাকে বলবো হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্স। কি বলবো? ওয়াটার রেজিস্ট্যান্স। কিন্তু আপনি মানে এমন একটা মেকানিজম করলেন যে যতটুকু ছিদ্র আছে ওর থেকে একটু চাপায় নিয়ে আসলেন, যাতে পানিটা প্রথমে ঢুকতে না পারলেও পরবর্তীতে অনেক ধীরে 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 ড্রপলেট আকারে ঢুকতে পারে। তখন আপনি বাধাও দিচ্ছেন কিন্তু একটা নির্দিষ্ট সময় পর কি ওইটা ভিজে যাচ্ছে না? ভিজে যাবে। এই প্রপার্টিসটাকে বলবো হচ্ছে ওয়াটার রিপেলেন্সি। তাহলে যদি আপনাকে বেসিক কনসেপ্ট বলা হয় যে ওয়াটার রিপেলেন্সি এবং ওয়াটার রেজিস্ট্যান্স দুইটার পার্থক্য কোথায়, পার্থক্য হচ্ছে ওয়াটার রিপেলেন্সিতে একটা নির্দিষ্ট সার্টিন টাইম পর আপনার হচ্ছে ফেব্রিকটা ভিজে যাবে, আর ওয়াটার রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আপনার হচ্ছে কোনো প্রকার ভিজবে না। এবং সেই কথাটা এখানে বলা আছে, এই দেখেন যে এইটা হচ্ছে সাস কাইন্ড অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স, যেটা হচ্ছে আমার কি ফাইবার অথবা ইয়ার্ন অথবা ফেব্রিককে ভিজতে কী করে, সে বাধা দেয়, ঠিক আছে? আর ওয়াটার রেজিস্ট্যান্স যেটা আছে দেখেন, ওয়াটার রেজিস্ট্যান্স হচ্ছে এটা ভিজতেও বাধা দেয় এবং কি পেনিট্রেশন মানে প্রবেশ করতে কি করতে হয়, বাধা দেয়। ক্লিয়ার? তাহলে যদি আমি যদি বলি যে আপনি ডিফাইন করেন যে ওয়াটার রেজিস্ট্যান্স এবং ওয়াটার রিপেলেন্সি কি, পারবেন না? এবং যদি বলি যে এটার মধ্যে আসলে বেসিক ডিফারেন্স কোথায়, বেসিক ডিফারেন্স হচ্ছে ওয়াটার রিপেলেন্সির ক্ষেত্রে ছিদ্রটা যেহেতু থাকতেছে, তার মানে এর মধ্যে তো বাতাস যাইতে পারবে নাকি? বাতাস যাইতে পারবে? বাতাস যাইতে পারবে না? পারবে। তার মানে ওয়াটার রিপেলেন্সিতে আপনার হচ্ছে এয়ার পারমিয়েবিলিটি যে প্রপার্টিস ওটা থাকবে, কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্সে আপনি তো ছিদ্রটা বন্ধ করে ফেলতেছেন, তাহলে বাতাসও যাবে না, পানিও যাবে না। দ্যাটস ওয়াই এখানে ওয়াটার রেজিস্ট্যান্সে আপনার কী হবে, এয়ার পারমিয়েবিলিটি যে আমার যে প্রপার্টিস ওটা থাকবে না। আচ্ছা, এবং আমরা যে এই যে ওয়াটার রেজিস্ট্যান্স যে আমরা অ্যাপ্লাই করলাম, এইটা দ্বারা আমরা যে ফেব্রিকটা তৈরি করতেছি ওইটাকে বলতেছি আমরা ওয়াটার প্রুফ ফেব্রিক। আর ওয়াটার রিপেলেন্সি দ্বারা যে ফেব্রিকটা তৈরি করতে ওইটা হচ্ছে ওয়াটার রিপেলেন্স ফেব্রিক। তাহলে ওয়াটার প্রুফ ফেব্রিকে আমার ওয়াটার রেজিস্ট্যান্স প্রিন্সিপালটা আমার ইউজ করতে হয়। ক্লিয়ার? আচ্ছা, এরপর শাওয়ার প্রুফ ফেব্রিক। শাওয়ার প্রুফ ফেব্রিক হচ্ছে যেটা হচ্ছে গোসলখানা মানে গোসলের ক্ষেত্রে মানে রেইনকোট যেটা না, ওইটা হচ্ছে শাওয়ার প্রুফ ফেব্রিক। আচ্ছা, এখন এইখানে এই বেসিক কনসেপ্ট অফ ওয়েটিং অ্যান্ড ওয়াটার রিপেলেন্সি এটা দেখেন। আচ্ছা, আপনারা সারফেস টেনশন সম্পর্কে ওই যে সারফেস টেনশন বলতে বোঝা যাচ্ছে পৃষ্ঠটান, আপনার ইন্টারমিডিয়েটে পড়ছেন না এটা পৃষ্ঠটান? আচ্ছা, তাহলে এটা পড়ানোর কোনো প্রয়োজন নাই। এখন যেটা দেখবো সেটা কোহেশন অ্যান্ড অ্যাডহেশন। কোহেশন মানে আপনার একই রকম জিনিসের সাথে একই রকম জিনিসের একসাথে মিশে যাওয়া বা পরস্পরে লেগে থাকার প্রবণতা। সাপোজ ফাইবারগুলো যখন আপনি একসাথে টুইস্ট দিচ্ছেন তখন কিছু ওইগুলো একটার সাথে আরেকটাকে লেগে যাচ্ছে না, এইটা হচ্ছে কোহেশন। আর অ্যাডহেশন হচ্ছে যখন দুইটা সারফেস আলাদা হবে। সাপোজ আপনি হচ্ছে গ্লাসের মধ্যে মধু রাখলেন অথবা কোনো একটা লিকুইড রাখলেন, ফেলে দেওয়ার পর কি কিছুটা হলে লেগে থাকবে না গ্লাসের সারফেসের সাথে? তাহলে এই যে গ্লাসের সারফেস হচ্ছে এক জিনিস, আবার কি মধু হচ্ছে কি আলাদা জিনিস। এই কিন্তু দুইটা জিনিস কি হচ্ছে একসাথে লেগে থাকতেছে না, এই যে এদের মধ্যে যে প্রপার্টিসটা লেগে থাকা যে প্রবণতা এটাকে বলা হচ্ছে অ্যাডহেশন। তাহলে অ্যাডহেশন আর কোহেশনের মধ্যে পার্থক্যটা বুঝছেন? কোহেশন হচ্ছে একই জাতীয় সারফেস হইতে হবে, একই জাতীয়, যেমন ফাইবারের সাথে ফাইবার একসাথে একটা লেগে আছে, এটা হচ্ছে কি কোহেশন। আর অ্যাডহেশন হচ্ছে গ্লাসের সাথে মনে করেন সাপোজ মধুর। ক্লিয়ার? আচ্ছা, এটা একটা। এখন এখানে দেখেন, এগুলো আমি দেখাবো না, যেটা দেখাবো এখানে আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যেটা আমার এটা দরকার, কন্টাক্ট অ্যাঙ্গেল। কন্টাক্ট অ্যাঙ্গেল বলতে বোঝায় আপনার হচ্ছে আপনারা তো কৈশিক নল সম্পর্কে লেখাপড়া করছেন, কৈশিক নল পড়ছেন না এগুলো? কৈশিক নল, হ্যাঁ, ফিজিক্সে পড়ছেন। তো এই কৈশিক নলের ক্ষেত্রে আপনার হচ্ছে স্পর্শকোণ নামে একটা ব্যাপার ছিল, স্পর্শকোণ। তো স্পর্শকোণটাকে বলছি আমরা কন্টাক্ট অ্যাঙ্গেল বা থিটা।
এই থিটাটা যদি 0 ডিগ্রি হয় তাহলে আমার পারফেক্ট ওয়েটিং হবে। এটা যদি 0 থেকে 90-র মধ্যে থাকে তাহলে এটা হচ্ছে হাই ওয়েটেবিলিটি, তার মানে এটা হচ্ছে অতিরিক্ত কি ভেজার প্রবণতা থাকবে। আর যদি 90 থেকে 180-র মধ্যে থাকে অথবা এদের সমান হয় তাহলে সেটা হবে হচ্ছে লো ওয়েটেবিলিটি। আর যদি 180 ডিগ্রি যদি ইকুয়াল হয় কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা, সেটা হবে কি পারফেক্টলি নন ওয়েটিং, মানে এটা ভিজবে না। আপনারা এই চারটে একটু মুখস্থ রাখবেন। তাহলে এখান থেকে আমি কয়টা স্লাইড করালাম? ভিজবে না হচ্ছে যদি 180 হয়, 0 হইলে ভিজে যাবে, মানে 0 আর 180 কি পরস্পর বিপরীত না? তাহলে 0 যদি পারফেক্ট ওয়েটিং হয় তাহলে 180 কি নন পারফেক্ট ওয়েটিং। ক্লিয়ার? তাহলে আপনারা হচ্ছে এখান থেকে এই কয়েকটা জিনিস, হ্যাঁ এই ছকটা একটু ভালো করে। তাহলে এখান থেকে আমি কয়টা জিনিস পড়লাম বলেন তো? তিনটা বা চারটা স্লাইড। একটা হচ্ছে আমরা বললাম যে ওয়াটার রিপেলেন্সি কী জিনিস, ওয়াটার রেজিস্ট্যান্স কী জিনিস, দেন দেখলাম শাওয়ার প্রুফ ফেব্রিক, দেন দেখলাম হচ্ছে এদের মধ্যে বেসিক ডিফারেন্স কোথায়, এরপর দেখলাম হচ্ছে সারফেস টেনশনটা একটু দেখবেন জাস্ট ফিগারটা, আর লাস্ট দেখবেন হচ্ছে এখানে যে কন্ট্যাক্ট অ্যাঙ্গেলের সাথে আমার ওয়েটিংয়ের কী কী সম্পর্ক আছে। ক্লিয়ার? আচ্ছা, ভিডিওটা একটু পজ করে রাখুন। এখন যে টপিকস এটার নাম হচ্ছে ফেব্রিক ফ্লামাবিলিটি টেস্টিং। আচ্ছা, ফ্লেম মানে বুঝছেন? ফ্লেম মানে হচ্ছে আগুনের শিখা। তার মানে হচ্ছে আপনার ফেব্রিকটা হচ্ছে আগুনে দিলে পুড়বে কি পুড়বে না সেটা আপনি যে টেস্ট করবেন ওই প্রসেসটাকে বলা হচ্ছে ফেব্রিক ফ্লামাবিলিটি টেস্টিং। আচ্ছা, এখন যদি হচ্ছে আমরা এই যে ফ্লামাবিলিটি মানে হচ্ছে আপনার পুড়ে যাবে কি না এর সক্ষমতাটাই হচ্ছে বা অ্যাবিলিটিটাই হচ্ছে ফ্লামাবিলিটি। এবং কম্বাসন মানে কি জানেন? কম্বাসন মানে আপনারা মনে করেন সাপোজ আগুন লাগাই দিলেন, লাগাই দেবে পুড়ে ছাই হয়ে যাবে। ছাইয়ের ইংরেজি অর্থ হলো চার। ঠিক আছে, চার। যদি চার যদি ফরমেশন করে তাহলে ওইটাকে বলবো হচ্ছে আমি কম্বাসন। এই যে বলা আছে কম্বাসন অর বার্নিং ইজ দ্য সিকোয়েন্স অফ এক্সোথার্মিক কেমিক্যাল রিয়াকশন বিটুইন ফুয়েল অ্যান্ড অক্সিডেন্ট accompanied by the production of heat and conversion of the chemical species। ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে আপনার এক্সোথার্মিক মানে বুঝেন তাপ উৎপাদী আর তাপ হারি নাম শুনছেন? হ্যাঁ, এই যে তাপ উৎপাদী আমার যে রিয়াকশনটা যে হচ্ছে ওর কারণে আপনার ফুয়েল এবং অক্সিডেন্ট কেমিক্যাল, আপনার আগুন জ্বলতে কি অক্সিজেন লাগবে না, তার মানে অক্সিডেন্ট কেমিক্যাল লাগবে। এই দুটোর মধ্যে রিয়াকশনটা হচ্ছে হওয়ার ফলে যে চার হয়ে যাচ্ছে এই প্রসেসটাকে বলা হচ্ছে কম্বাসন প্রসেস। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখেন লিমিটিং অক্সিজেন ইন্ডেক্স, যেটাকে LOI বলা হয়। LOI এটা বলতে বোঝায় একটা সাপোজ আপনি কাপড় নিলেন আর একটা মনে করেন হচ্ছে নাইলনের একটা বস্তা নিলেন, ঠিক আছে, দুইটা নিলেন। এখন আপনার দুইটা যদি আপনি একসঙ্গে যদি জ্বালাই দেন দুইটা কি একই রকম পুড়বে? একটা তো অবশ্যই কম পুড়বে, একটা তো অবশ্যই কি একটু বেশি পুড়বে, মানে বেশি স্পিডে পুড়বে। একটা ম্যাটেরিয়াল চালানোর জন্য সর্বনিম্ন যতটুকু অক্সিজেন লাগে ওইটা হচ্ছে ওই ম্যাটেরিয়ালের ক্ষেত্রে LOI বা লিমিটিং অক্সিজেন ইন্ডেক্স। ঠিক আছে, তাহলে আপনি বলেন তো যে আপনার সাপোজ বায়ুতে হচ্ছে অক্সিজেন কতটুকু আছে? অক্সিজেন বলতে পারবেন বায়ুমণ্ডলে? মনে আছে? নাইট্রোজেন 78%, তারপর অক্সিজেন কত পার্সেন্ট মনে আছে? এগুলা মনে নাই, মেবি 21%-এর মতো, 21%। ঠিক আছে, তাহলে এখন বায়ুতে আছে 21%, কিন্তু আপনি দেখলেন যে LOI দরকার হচ্ছে আপনার কমপক্ষে 23% দরকার। তাহলে আপনি যে ম্যাটেরিয়ালটা তৈরি করছেন ওইটা বায়ুতে, মানে যদি আপনি বায়ুতে পোড়ান এটা কি অতিরিক্ত স্পিডে পড়বে না কমে পড়বে বলেন তো? আপনার পোড়ার জন্য সর্বনিম্ন দরকার হচ্ছে কত? 23, কিন্তু আপনার বায়ুতে অ্যাভেলেবেল কত? 21। তাহলে আপনার হচ্ছে দরকার 23 কিন্তু আছে কত? 21। তাহলে আপনার বেশি স্পিডে পড়বে না কম স্পিডে পড়বে বলেন? কম স্পিডে পড়বে, কারণ হচ্ছে আপনার তো প্রয়োজনের তুলনায় কম আছে। আচ্ছা, আরও সহজ করে বোঝাতে চাই, মনে করেন আপনার প্রচুর ক্ষুধা লাগছে, কিন্তু আপনার কাছে আমি এমন খাদ্য দিয়ে রাখছি যে খাদ্য আপনাকে 3 দিন চালাইতে হবে। এখন আপনি ভাবলেন যে না, আমি যেহেতু প্রচুর আমার ক্ষুধা লাগছে, আমার অতিরিক্ত খাইতে হবে, কিন্তু বাকি 2 দিন না খেয়ে থাকবেন? অবশ্যই তাহলে কম করে খেয়ে আপনাকে কি 3 দিন খাইতে হবে। তার মানে হচ্ছে এটাই বলতেছি যে প্রয়োজনের তুলনায় যদি কম পরিমাণ থাকে আপনার হচ্ছে LOI যেটা যদি বেশি হয় তাহলে আপনার ম্যাটেরিয়ালটা আস্তে আস্তে পড়বে। তাহলে এটাই বলা আছে, দেখেন যদি বেসিক ডিফারেন্স বলা হয় যে লো LOI ভ্যালু আর হচ্ছে হাই LOI ভ্যালু, এদের মধ্যে বেসিক ডিফারেন্স কোথায়? যদি LOI যদি কম হয় তাহলে আপনার খুব কম পরিমাণ অক্সিজেন লাগবে,
আর এটাতে কি বেশি পরিমাণ অক্সিজেন লাগবে, যেহেতু কম পরিমাণ অক্সিজেন লাগতেছে তার মানে এটা কি খুব দ্রুত পুড়ে যাবে, আর এটা কি দ্রুত পুড়বে না। এইটা হচ্ছে পার্থক্য এই দুটা। এরপর ফ্লেম রেজিস্ট্যান্স। ফ্লেম রেজিস্ট্যান্স, আচ্ছা ফ্লেম রেজিস্ট্যান্স হচ্ছে আগুনে যে পুড়তেছে, এই পুড়তে যে বাধা দিচ্ছে না, এই বাধা দেওয়ার যে ক্ষমতাটা সেইটাকে বলা হচ্ছে ফ্লেম রেজিস্ট্যান্স। আর ফ্লেম রিটার্ডেন্ট, রিটার্ডেন্ট কী জিনিস দেখেন। আচ্ছা আপনার ম্যাটেরিয়ালটা মনে করেন কাপড়, এখন কাপড়ের মধ্যে আপনি যদি মোমের যদি একটা প্রলেপ দেন, কাপড়টা কি সহজে পুড়বে? পুড়বে না। তার মানে এখানে মোমটা কী হিসেবে কাজ করতেছে? আগুনের বাধা দেওয়া হিসেবে কাজ করতেছে, তাই না? এই যে ম্যাটেরিয়ালের জন্য বা যে ফিনিশের জন্য আপনার ম্যাটেরিয়ালটা আস্তে আস্তে পুড়তেছে, সেই ম্যাটেরিয়ালটাকে বলা হচ্ছে ফ্লেম রিটার্ডেন্ট। তার মানে আপনি ফ্লেম রিটার্ডেন্ট এজেন্ট যদি আপনি ইউজ করেন, ফ্লামেবিলিটি কমবে না বাড়বে? বলেন। কমবে, কমবে। ফ্লামেবিলিটি মানে কি আগুনে পুড়ে যাওয়ার ক্ষমতা। আপনি মোম দিলে কি ক্ষমতা বাড়তেছে না কমতেছে? কমতেছে। দ্যাটস ওয়াই ফ্লেম রিটার্ডেন্সি ইফেক্ট পাওয়ার জন্য ফ্লেম রিটার্ডেন্ট এজেন্ট ইউজ করা হয়। এটা দেওয়া আছে। আচ্ছা ফ্লেম রিটার্ডেন্সি, এই যে প্রপার্টিসটা শো করলো একটা মেটেরিয়াল, এটা হচ্ছে ফ্লেম রিটার্ডেন্সি। ফ্লেম প্রোপাগেশন, এটা আমি একটা বার্নিং সাইকেল দ্বারা বুঝাই। এই যে দেখেন এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। একটা ম্যাটেরিয়ালকে যে খুব ভালো করে বোঝেন, এটা একটা ম্যাটেরিয়াল হচ্ছে ফাইবার। ফাইবারকে যদি আমি হিট দেই, সেটা প্রথমেই তো আগুন লাগবে না, প্রথমে ওইটা পাইরোলাইসিস হবে। পাইরোলাইসিস মানে হচ্ছে ওইটা ধ্বংসের একটা প্রাথমিক একটা স্টেজ, ওইটাকে বলে পাইরোলাইসিস। পাইরোলাইসিস সে কী হইতে পারে? কিছু ম্যাটেরিয়াল আছে একবারে পুরো ছাই হয়ে যাবে, অথবা হইতে পারে যে সে নন ফ্লামেবিলিটি, সে গ্যাস ইউজ করার কারণে সে পুড়বে না। আবার হইতে পারে যে না, সে মোটামুটি প্রথমে লিকুইড হবে, লিকুইড হওয়ার পর আগুন ধরবে, হইতে পারে না? তাহলে প্রথম যে ম্যাটেরিয়ালটা, তাহলে একটা ফাইবারকে আপনি যখন হিট দিচ্ছেন, ওটা পাইরোলাইসিস স্টেজে যাচ্ছে। যাওয়ার পর এখানে কয়টা ঘটনা ঘটতে পারে? 3টা ঘটনা। হয় সে পুরো ছাই হয়ে যাবে, না হয় সে কী হবে লিকুইড কনডেনসেটস হবে, না হয় সে কী হবে সে পুড়বে না। এরপর যদি পাইরোলাইসিস হয়, পাইরোলাইসিস হওয়ার পর সে কী হবে? ফ্লামেবল যে গ্যাসগুলো থাকে, সাপোজ অক্সিজেন, অক্সিজেনের কারণে সে কী হবে? কম্বাশন পর্যায়ে যাবে। কম্বাশন মানে কী করবে? সে চার ফর্ম করবে। এরপর সে কী হবে? আগুন ধরার পর সে কি লাইট প্রডিউস করবে না? আগুন ধরালে কি হয়? আলো দেখা যায় না? আলো প্রডিউস করবে, এবং সেখান থেকে যখন আপনি ম্যাটেরিয়ালে আগুন যখন পুরান, ওইখানে কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হয় না? ওইটা হচ্ছে নন ফ্ল্যামেবল গ্যাসেস। তাহলে এইটা হচ্ছে একটা বার্নিং সাইকেল। পাশাপাশি সে হিটও তৈরি করবে, পাশাপাশি সে কী তৈরি করবে? হিট তৈরি করবে। তাহলে এই জিনিসটা দেখেন, আমি আরেকবার বোঝাই, যে যখন আমি একটা ম্যাটেরিয়ালকে যখন আপনি হিট দিবেন, সেটা পাইরোলাইসিস স্টেজে যাবে। পাইরোলাইসিস ওইখানে 3টা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে সে না পুড়ে যেতে পারে, একটা ঘটনা। সেকেন্ড হচ্ছে সে চার ফর্ম করতে পারে, মানে ছাই তৈরি করবে। থার্ড হচ্ছে সে কী করবে? লিকুইড। যদি সে লিকুইডে যায়, তাহলে সে কী করবে? ফ্লামেবল গ্যাস তৈরি করবে। এরপর সে কম্বাশনে যাবে, কম্বাশনে গিয়ে লাইট তৈরি করবে, নন ফ্লামেবল গ্যাস তৈরি করবে, এবং কি হিট তৈরি করবে। ক্লিয়ার? এবং এই যে হিটটা তৈরি হলো, এই হিটটা কি আবার ফাইবারে যাচ্ছে না? ফাইবারে যে এইভাবে মানে একটা কন্টিনিউয়াস একটা প্রসেস চলতে থাকবে। এটা হচ্ছে একটা বার্নিং সাইকেল, যেটাকে বলা হচ্ছে কম্বাশন সাইকেল। ক্লিয়ার? এবং এটা যদি আমি পরীক্ষায় দেই, আপনাদের একটা বর্ণনা করতে হবে, প্লাস এই ফিগারটা আঁকতে হবে। দেখেন এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো এখানে বলা আছে যে কীভাবে কী হচ্ছে, আর কিছুই না। আচ্ছা, পজ করেন তো, পজ করেন।